হে ওয়েলকাম সবাইকে অ্যাচিভমেন্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে। আজকে আমরা শুরু করব দশম শ্রেণীর ইতিহাস। তো চলো আজকে আমরা জানবো পর্ব 1 নতুন সংঘবদ্ধতার অভিমুখে। তো তোমাদের মনে এখন প্রশ্ন আসছে যে কি এই সংঘবদ্ধতা এবং কেন এই সংঘবদ্ধতা। তো চলো এটা দেখার আগে আমরা চলে যাই নবম শ্রেণীর ইতিহাসে। নবম শ্রেণীর ইতিহাসে আমরা দেখেছি যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব থেকে শুরু করে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠার পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের ইতিহাস আমরা জেনেছি এবং এই সময়কালে ইউরোপে কী কী ঘটেছিল সেই বিষয়সমূহ আমরা দেখেছি। এখন চলো দেখি যে ঠিক এই সময়কালে ভারতে কী চলছিল। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হচ্ছে তখন ভারতে চলছে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। আর 1945 খ্রিস্টাব্দে যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হচ্ছে তখন ভারতে চলছে ভারত ছাড়ো আন্দোলন। অর্থাৎ এই তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ থেকে ভারত ছাড়ো আন্দোলনের মাঝখান পর্যন্ত লুকিয়ে রয়েছে আমাদের এই সময়কালের মধ্যে। এখন তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ মানে বুঝতেই পারছো যে এটা অ্যাংলো মানে ইংরেজ আর মহীশূর মানে মাইসোর বা মহীশূর প্রদেশের কথা বলা হচ্ছে এখানে। তো অ্যাংলো মহীশূর যুদ্ধ মানে ইংরেজ এবং মহীশূর প্রদেশের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল এবং তখন মহীশূরের শাসক ছিল টিপু সুলতান। অর্থাৎ যখন ফরাসি বিপ্লব হচ্ছে 1789, ঠিক সেই সময় ভারতে চলছে অ্যাংলো মহীশূর যুদ্ধ, অর্থাৎ ইংরেজরা অলরেডি তখন ভারতে চলে এসেছে। তো চলো দেখি ঠিক কোন সময়টাতে ভারতে ইংরেজরা আসলো, অর্থাৎ ইংরেজদের শাসন কায়েম শুরু হলো। আমরা সকলেই জানি যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমেই কিন্তু ব্রিটিশরা এদেশে প্রথম তাদের শাসন কায়েম শুরু করেন। 1757-তে পলাশির যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা তথা বর্তমান বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তো এই যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যান এবং সেক্ষেত্রে সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর কিন্তু প্রতারণা করেন। আর পলাশির যুদ্ধের পর বাংলার নবাব করা হয় মির্জাফরকে। কারা করে? ইংরেজরা। কার্যত কিন্তু পলাশির যুদ্ধের পর বাংলার টোটাল ক্ষমতার কিন্তু দায়িত্ব চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, অর্থাৎ টোটাল ক্ষমতা চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এবং তারা মির্জাফরকে সিংহাসনে বসিয়ে রেখে সেটা পরিচালনা করতে থাকেন। তো আমরা যদি সেই সময়কার ভারতের ম্যাপ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময় ভারতের সবথেকে বড় প্রদেশগুলোর মধ্যে ছিল মারাঠা, বাংলা, ঔধ বা অযোধ্যা, মহীশূর, নিজামের এলাকা এবং আফগানিস্তান। তো এর মধ্যে আফগানিস্তান বর্তমান ভারতের যে অংশ আছে তার মধ্যে আফগানিস্তানটা পড়ে না, বর্তমানে আফগানিস্তান একটা আলাদা দেশ, কিন্তু মারাঠা, বাংলা, ঔধ, মহীশূর এবং নিজামের এলাকা এটা একটা ভারতের বিশাল অঞ্চল জুড়ে ছিল। তো 1757-তে পলাশির যুদ্ধের পর বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন কায়েম করা শুরু করলো এবং তাকে বলা হতো কি কোম্পানির শাসন বা কোম্পানি রুল ইন ইন্ডিয়া। তো 1757 খ্রিস্টাব্দে বাংলা চলে গেল ইংরেজদের হাতে। তো পলাশির যুদ্ধের পর কি হলো? পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো মির্জাফরকে রাজা করেছিল, কিন্তু এই মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হওয়া সন্ধিগুলোর মধ্যে কিছু কিছু সন্ধি মানতে নাকচ করে দেয়। তখন তারা মির্জাফরকে সরিয়ে মীর কাসেমকে বাংলার সিংহাসনে বসিয়ে দেন। কিন্তু মীর কাসেম ছিল আরও স্বেচ্ছাচারী রাজা। তিনি প্রথমত বাংলার রাজধানীকে মুর্শিদাবাদ থেকে করেন মুঙ্গেরে এবং তিনি কোম্পানির সাথে হওয়া চুক্তিগুলো মানতে নাকচ করে দেয় এবং কোম্পানি যেটা বিনা শুল্কে ব্যবসা করার যে নীতিটা রেখেছিল সামনে, সেটাও কিন্তু মীর কাসেম নাকচ করে দেয় তখন মানতে। ঠিক এই সময় তখন লর্ড ক্লাইভ, যার নেতৃত্বে কিনা পলাশির যুদ্ধ হয়েছিল, সেই লর্ড ক্লাইভ ব্রিটেনে চলে গেছিলো। সেই লর্ড ক্লাইভকে আবার ফিরিয়ে আনা হয় এবং সেই লর্ড ক্লাইভ এসে মীর কাসেমকে সরিয়ে আবার মির্জাফরকে বাংলা সিংহাসনে বসায়। ঠিক সেই সময় মীর কাসেম কিন্তু চলে যায় অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে এবং সেই অযোধ্যা অর্থাৎ ঔধ তার নবাব সুজাউদ্দৌলার ওখানে তখন লুকিয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো বলতে পারো যে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যায় কেন ছিল? মোগলদের তো একটা বিশাল সাম্রাজ্য ভারতে ছিল, কিন্তু আমরা যে সময়কালের কথা বলছি সেই সময়কালে কিন্তু মোগলদের থেকে সাম্রাজ্য হাতিয়ে নিয়েছে কারা? মারাঠারা। এবং মারাঠাই ছিল ভারতের সবথেকে বেশি অঞ্চলের মালিক এবং তাদের অধীনেই ভারতের বেশিটা অঞ্চল ছিল। তো এই সময় মোগল সম্রাট দ্বিতীয় আলম শাহ ছিল অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে। তো মীর কাসেম যায় তাদের কাছে এবং গিয়ে মীর কাসেম, নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম একত্রে মিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধ ঘোষণা করে
এই যুদ্ধকে বলা হয় বক্সারের যুদ্ধ, এবং এই বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। তো বক্সারের যুদ্ধের ফলাফল কি হয়? বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে হারিয়ে দেয়। অর্থাৎ বক্সারের যুদ্ধের পর অযোধ্যা অর্থাৎ ঔধ চলে যায় ব্রিটিশদের অধীনে। এরপর 1766 খ্রিস্টাব্দে হয় প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ। এই 1766 খ্রিস্টাব্দে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের মাধ্যমে ইংরেজরা প্রথম মহীশূরকে টার্গেট করে। তারপর 1775 থেকে 82 হয় প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ। অর্থাৎ ইংরেজরা শুধু মহীশূর না, মারাঠাকেও ছাড়েনি, সেই সময় মারাঠাদের ওপরও আক্রমণ করলো। এরপর 1780-তে হয় দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, 1789 তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, 1798 চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ, এবং তারপর 1799 খ্রিস্টাব্দে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের মধ্যে মারা যান টিপু সুলতান। অর্থাৎ এই মহীশূর চলে গেল ইংরেজদের দখলে। এরপর আমরা দেখতে পাই যে 1803 খ্রিস্টাব্দে হয় দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ, 1817-তে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ, এবং 1818 খ্রিস্টাব্দে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের পর দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যু হয়। দ্বিতীয় বাজিরাও অর্থাৎ পেশোয়া দ্বিতীয় বাজিরাও। তো পেশোয়া দ্বিতীয় বাজিরাও কি? পেশোয়া অ্যাকচুয়ালি পেশোয়া কথার অর্থ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এই পেশোয়া ছিল মারাঠাদের একটা পদ। মারাঠাতে কিন্তু আসলে রাজা ছিল ছত্রপতি শাহু, এবং এই ছত্রপতি শাহুর সেবক ছিল পেশোয়ারা, এবং এই পেশোয়ার শেষ পেশোয়া পেশোয়া দ্বিতীয় বাজিরাও, যার কিনা মৃত্যু 1818-তে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে। তোমরা যদি কেউ বাজিরাও মাস্তানি মুভিটা দেখে থাকো, সেখানে দেখতে পাবে সেখানে যে বাজিরাওকে দেখানো হয়, যার স্ত্রী হলেন মাস্তানি এবং যার পুত্র শামশের বাহাদুর, তিনি হলেন দ্বিতীয় বাজিরাও, পেশোয়া দ্বিতীয় বাজিরাও। এবং সেই মুভিটাতে লাস্টে যে যুদ্ধটা দেখানো হয়, সেই যুদ্ধটাই তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ, যেখানে কিনা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের কিন্তু মৃত্যু হয়। আর এই পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর সাথে সাথে মারাঠা সাম্রাজ্যের অবসান ঘটে এবং ভারতের অধিকাংশ অঞ্চল চলে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো তাহলে সেই সময় বাকি ছিল কারা? নিজাম এবং আফগানিস্তান। এর মধ্যে 1839 খ্রিস্টাব্দ থেকে 1842 খ্রিস্টাব্দের সময় আফগানিস্তানদের সাথে ইংরেজদের প্রথম যুদ্ধ হয়, এবং সেটা অ্যাংলো আফগান ওয়ার নামে পরিচিত। আর এই যে বাকি থাকলো নিজাম, এই নিজামের এলাকা কিন্তু কখনো ইংরেজদের দখলে যায়নি। অ্যাকচুয়ালি নিজাম ইংরেজদের সাথে সন্ধি করে নিয়েছিল, এবং ভারত স্বাধীন হওয়ার আগে পর্যন্ত নিজামের এই অঞ্চল কিন্তু নিজামের অধীনেই ছিল। এই নিজামের অঞ্চলে কখনো ইংরেজরা এই নিজামের অঞ্চলটা দখল করেনি। তোমরা দেখতে পাবে এরপরে ভারত স্বাধীন হওয়ার পরে যখন কিনা ভারতের সমস্ত প্রদেশগুলোকে একটা সংবিধানের তলায় আনার চেষ্টা করা হয়, সেই সময় কিন্তু অনেকেই ভারতের সঙ্গে যোগ দিতে চায়নি। সেই সময় কাশ্মীরের রাজা ছিল এবং নিজাম, এই নিজাম কিন্তু ভারতের সাথে যোগ দিতে চায়নি। তার কারণ নিজাম কিন্তু একদম প্রথম থেকেই, মানে ব্রিটিশ আমল থেকেই কিন্তু এরা স্বতন্ত্রভাবেই ছিল। সেই কারণে স্বভাবতই এরা কিন্তু ভারতের সংবিধানের তলে আসতে চায়নি। সেই সময় আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই বহু সুকৌশলে নিজামের অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল, যেটা অ্যাকচুয়ালি এখনকার অন্ধ্রপ্রদেশ আমরা বলতে পারি। তো এইভাবে 1818 খ্রিস্টাব্দের পর দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর সাথে সাথে ভারতের অধিকাংশ অঞ্চলে শুরু হলো ইংরেজদের শাসন। এই শাসনকে বলা হয় কোম্পানি শাসন বা কোম্পানিজ রুল ইন ইন্ডিয়া। তো আমরা দেখলাম যে কিভাবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকে 1818 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যু পর্যন্ত এই সময়কালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অধিকাংশ অঞ্চলে তাদের ক্ষমতা কায়েম করে বসে। তো এখন দেখো, ব্রিটিশরা এদেশে এসেছিল বাণিজ্য করতে, এবং তাদের কিন্তু লোক সংখ্যা ছিল খুবই কম এবং ভারতের লোক সংখ্যা খুবই বেশি। এবং তুমি যদি এখনও দেখো ব্রিটেনের লোক সংখ্যা আর ভারতের লোক সংখ্যার রেশিও, তোমরা দেখতে পাবে যে মানে এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে কি করে ভারতে ইংরেজ কোম্পানি এসে শাসন কায়েম করে নিল। তো এখানে দেখো, এখানে তাদের যে সবথেকে বড় ট্রিক্সটা ছিল সেটা হলো উঁচু সমাজকে তোষণ। ইংরেজরা 200 বছর তাদের শাসন কায়েম রাখতে পেরেছিল ভারতবর্ষে শুধুমাত্র সমাজের উঁচু সমাজকে তোষণ করার মাধ্যমে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর থেকেই কিন্তু তারা কি করে, বাংলাতে বিভিন্ন সংস্কার করা শুরু করে দেয়। অর্থাৎ
উঁচু সমাজের জন্য তারা এখানে অনেক কাজবাজ করা শুরু করে দেয়, যেমন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, কলেজ প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ তৈরি, রেল লাইন বসানো, এই সমস্ত কিন্তু এরা শুরু করে দেয়। এবং যেহেতু বাংলাতেই হচ্ছে প্রথম ইংরেজরা শাসন কায়েম করে, তো এই সংস্কারটা প্রথম কিন্তু বাংলা থেকেই হচ্ছে চালু হয়। এরপর 1818 খ্রিস্টাব্দে পুরো ভারতে শাসন কায়েমের পরের থেকে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে তারা বিভিন্ন সংস্কার করতে থাকে। তাই জন্য ইংরেজরা ভারতে আসায় কিন্তু উঁচু সমাজের অনেকটা লাভবান হয়েছিল, এবং এই উঁচু সমাজ কিন্তু ইংরেজদের অনেকটা সাপোর্টও করেছিল। তোমরা দেখতে পাবে যে যখন টিপু সুলতানকে মারা হয়, তখন কিন্তু সে অঞ্চলের জনগণদের মধ্যে এই ধারণা প্রচার করা হয় যে টিপু সুলতান হলেন একজন স্বৈরাচারী রাজা, এবং ইংরেজরা তাকে মেরে জনগণকে হচ্ছে তার থেকে মুক্তি দেবে। এই কারণেই কিন্তু সে অঞ্চলের জনগণরা হচ্ছে ব্রিটিশদের তখন সমর্থন করে। ঠিক এইভাবে সমর্থন পেতে পেতে তারা কিন্তু পুরো ভারতে শাসনটা কায়েম করেছিল, এবং সাথে তারা অনেক কাজও করে যাচ্ছিল, এবং সেক্ষেত্রে বাংলা কিন্তু ছিল তাদের মডেল। এবং এই 1757-তে পলাশীর যুদ্ধের পর থেকে বাংলাতে শাসন কায়েমের সঙ্গে সঙ্গে তারা কিন্তু অনেক এখানে সংস্কার করা শুরু করে দেয় এবং উঁচু সমাজকে হাতে নিয়ে আসে। এবং তার দেখা দেখি ইন্ডিয়ার বাকি এলাকার যে উঁচু মানুষ, তারাও ভাবে যে ইংরেজরা হচ্ছে তাদের বন্ধু, তাদের হচ্ছে সহায়তা করতে এসেছে। এবং তাদের যে প্রাদেশিক শাসন সেই সময় সারা ভারতে কী ছিল, এই যে মেইনলি যেটা ছিল মারাঠা প্রদেশ, আফগান প্রদেশ, মাইসোর প্রদেশ, তো এই যে প্রাদেশিক যে রাজা, এটা কি একনায়কতান্ত্রিক। তো তারা ভেবেছিল যে ইংরেজরা একনায়কতন্ত্রটাকে হচ্ছে শেষ করবে এবং তাদেরকে বন্ধু হিসাবে সাহায্য করবে, তাদের উন্নতি করবে। তো এই কারণে তারা কিন্তু ইংরেজদেরকে সাপোর্ট করেছিল। আর এই কারণে ইংরেজরা ক্রমাগত ভারতে বিভিন্ন সংস্কার করে চলেছিল। কিন্তু এর পরবর্তীতে তোমরা দেখতে পাবে যে 1857 খ্রিস্টাব্দে হয় মহাবিদ্রোহ, যে মহাবিদ্রোহকে বলা হয় প্রথম স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ। তো এখন দেখো, মহাবিদ্রোহকে কেন প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হতো? না তো এটা প্রথম যুদ্ধ ছিল, না তো এটা স্বাধীনতা এনেছিল ভারতবর্ষে, তাহলে কেন মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলা হতো? দেখো, যখন 1757-তে পলাশীর যুদ্ধ হলো, বাংলা মার খেলো, তখন হচ্ছে অযোধ্যা এসেছিল। যখন অযোধ্যা মার খেলো, তখন মাইসোর হাসলো। যখন মাইসোর মার খেলো, তখন মারাঠা হাসলো। এবং মারাঠা মার খাওয়ার পরে তখন সবাই এক গালে হাত দিয়ে বসলো, এবং তারা ভাবলো যে তাহলে তো ব্রিটিশ আমাদেরকে শাসন করতে এসেছে, তারা তো আমাদের বন্ধু হয়ে আসেনি। তো এই যে বোঝাটা, এই বোঝাটা বুঝতে কিন্তু মানুষের অনেকটা সময় লেগে গেছিলো, এবং সেটা 1757-তে শাসন কায়েম শুরু থেকে 1857, অর্থাৎ 100 বছর সময় লেগে গেছিলো ভারতবাসীর এটা বুঝতে যে ইংরেজরা কিন্তু তাদের উপর শাসন কায়েম করতে এসেছে। এবং এই যে মানুষের মনে এই যে ধারণাটা প্রথম আসলো, এটা হচ্ছে জাতীয়তাবোধের ধারণা, আর এটাই হচ্ছে সংঘবদ্ধতার অভিমুখে মানুষের প্রথম পদক্ষেপ, আর সেটাই হলো মহাবিদ্রোহ। কিন্তু এখানে একটা কথা দেখো, যে ইংরেজরা আসার শুরু থেকে কিন্তু সমাজের যারা একদম নিচু শ্রেণী তাদের কিন্তু কোনো লাভ হয়নি, এবং তাদের সাথে কিন্তু ইংরেজদের ক্রমাগত বিদ্রোহ লেগেই ছিল। এবং আমরা প্রতিরোধ বিদ্রোহ অধ্যায়ে দেখতে পাবো যে কিভাবে ইংরেজরা আসার পরের থেকেই নিচু শ্রেণীর মানুষ, প্রধানত যারা উপজাতিরা ছিল, তাদের সাথে কিন্তু ইংরেজদের বিরোধ চলতেই থাকতো। কিন্তু এই মহাবিদ্রোহের আগে কি হলো, সমাজের যারা মধ্যভাগ, অর্থাৎ মধ্যবিত্ত ফ্যামিলি, এই মধ্যবিত্ত সমাজ কিন্তু প্রথম এইটা বুঝতে পারলো যে ইংরেজরা তাদের বন্ধু হয়ে আসেনি। এতদিন কিন্তু সমাজের উঁচু শ্রেণীদের যেহেতু ইংরেজরা হাত করে রেখেছিল, তো তারা যা বোঝাতো মধ্যবিত্ত সমাজ তাই বুঝতো। মধ্যবিত্ত সমাজ কিন্তু এইটা বুঝতো যে ইংরেজরা তাদের বন্ধু। তো এই মহাবিদ্রোহের সময় এবং এর প্রাককালে তোমরা দেখতে পাবে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে, যেটাকে সভা সমিতির যুগও বলা হয়ে থাকে। তো ঠিক এই সময়টাতে তারা রিয়েলাইজ করলো যে না, তারা আমাদের বন্ধু না, এবং এই সময় তাদের মনে জাতীয়তাবোধটা প্রথম জেগে উঠেছিল। এই কারণেই মহাবিদ্রোহকে হচ্ছে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা হয়ে থাকে। এখন এই 1857-তে মহাবিদ্রোহের পরপরই কিন্তু ইংরেজরা আর কোনো সুযোগ হারাতে চায়নি। তারা কি করলো, এতদিন ভারতবর্ষের ছিল কি, এতদিন ছিল কোম্পানির শাসন 1857 পর্যন্ত। মহাবিদ্রোহের পরই 1858-তে ব্রিটিশ রানী, তিনি হচ্ছে 1858-তে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ রাজ, অর্থাৎ ব্রিটিশ রুল চালু করে দিল। এবং এই ব্রিটিশ রাজে মহারানীর যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখানে অনেকগুলো হচ্ছে ঘোষণা তিনি রেখেছিলেন যে এই সুবিধা দেওয়া হবে, উঁচু সমাজকে এই দেওয়া হবে, নিচু সমাজকে এই দেওয়া হবে, মানে অনেক কিছু এরকম ঘোষণা তিনি রেখেছিলেন। এটা আমরা যখন অধ্যায়টা পড়বো তখন আমরা দেখব যে তিনি কি কি ঘোষণা অ্যাকচুয়ালি রেখেছিলেন।
কিন্তু কার্যত সেই ঘোষণাগুলোর কোনোটাই কিন্তু পালন হচ্ছিল না। আর যখন পালন হচ্ছিল না, ঠিক এই সময় উঁচু সমাজ সোচ্চার হয়ে উঠল। আর ইংরেজরা জানতো যে যতদিন উঁচু সমাজকে তারা হাত করে রেখেছে ততদিন কিন্তু এদেশে তাদের শাসন আছে। যেদিন উঁচু সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার হবে সেদিনই কিন্তু তাদের এদেশ ছেড়ে চলে যেতে হবে। ঠিক এই সময় ব্রিটিশ এক্স আইএস অফিসার মিস্টার অ্যালেন অক্টেভিয়ান হিউম, তখনকার ইংরেজ লর্ড যিনি ছিলেন, তার সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠা করলেন জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে। তো কি এই জাতীয় কংগ্রেস, কি ছিল তার উদ্দেশ্য এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার পেছনে? দেখো, অ্যালেন অক্টেভিয়ান হিউমের যে রিজন ছিল সেটা হলো সেফটি ভালভ থিওরি। এই সেফটি ভালভ থিওরির উপর বেস করে কিন্তু তিনি জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন। তো কি এই সেফটি ভালভ থিওরি? এই সেফটি ভালভ থিওরি হলো যে ব্রিটিশরা জানতো যে যতদিন এদেশে উঁচু সমাজকে তারা দাবিয়ে রাখবে ততদিন তাদের ক্ষমতা আছে। কিন্তু যখনই মহাবিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্রের যে ঘোষণাগুলো কার্যত যখন ভারতে লাগু হলো না, তখন উঁচু সমাজ সোচ্চার হয়ে উঠলো। আর এই সময় তারা চুক্তি করে জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করলো। এই জাতীয় কংগ্রেস হলো একটা প্ল্যাটফর্ম যেখানে সমাজের উঁচু সমাজ এসে তাদের কথাগুলো বলতে পারবে, অর্থাৎ তাদের কথাগুলো শোনা হবে। এতদিন ব্রিটিশরা তাদের নিজেদের মতো করে চালাতো দেশ, কিন্তু জাতীয় কংগ্রেস হলো একটা প্ল্যাটফর্ম যেখানে উঁচু সমাজ এসে কিছু বলবে এবং তাদের কথাগুলো রাখা হবে, এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন বসবে, তাতে তাদের কথাগুলো শোনা হবে। শুনে সবাই মিলে একটা চুক্তি করে একটা প্ল্যান করে হচ্ছে দেশকে চালনা করা হবে। তো এইটা ছিল তার তথ্য, যেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। তো এতে তারা কি লাভটা পেয়েছিল? তারা ভেবেছিল যে তারা যদি উঁচু সমাজকে নিজে থেকে একটা জায়গা করে দেয় বলার জন্য, তাহলে উঁচু সমাজের কাছে ইংরেজদের গ্রহণযোগ্যতা অনেকটা হচ্ছে বাড়বে, এবং তারা ভাববে যে না, ইংরেজরা হচ্ছে আমাদের বন্ধু এবং তারা আমাদের ভালোই চায়। কিন্তু যেটা কার্যত হয়েছিল, এটা অক্টেভিয়ান হিউম যেটা ভেবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু কার্যত থাকেনি। 1901 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী হচ্ছে জাতীয় কংগ্রেসে আসার পর থেকে। মহাত্মা গান্ধী প্রথম হচ্ছে এই ভারতের সমস্ত যে সাধারণ জনগণ ছিল তাদেরকে একত্র করেন এবং ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। এরপর 1914 থেকে 1918-তে আসে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় এবং একটা টালমাটাল অবস্থা। তো দেখো, একদিকে হচ্ছে ব্রিটিশ রাজ আর একদিকে হচ্ছে ভারতের জনগণ। তো এখন ব্রিটিশ রাজের যে ক্ষমতা ছিল সেটা ভারতের জনগণের থেকে অনেক বেশি, মানে তাদের অস্ত্র থেকে শুরু করে তাদের বুদ্ধি থেকে শুরু করে অনেক কিছু, এবং তাদের যে সম্পদ, প্রধানত সম্পদ অনেক বেশি ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে তারা তাদের সম্পদ অনেকটা হারিয়ে যায় এবং তারা অনেকটা হচ্ছে দুর্বল হয়ে পড়ে। তো যখন শত্রুপক্ষ দুর্বল, তখনই হচ্ছে শত্রুপক্ষকে আক্রমণ করা সঠিক সময়। ঠিক এই সময় 1921 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হলো অসহযোগ আন্দোলন, এবং আমরা দেখতে পাই যে তার পরপরই 1930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দ্বিতীয় আন্দোলন আইন অমান্য আন্দোলন, এবং এরপর 1942-এ যখন কিনা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের অবস্থা একেবারে টালমাটাল এবং ইংরেজদের সম্পদ প্রায় নিঃশেষের পথে, সেই সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে সবথেকে বড় আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন। আর 1947 খ্রিস্টাব্দে তার পরপরই ভারতের কাছে আসে সেই কাঙ্ক্ষিত দিন 15ই আগস্ট 1947, ভারতের স্বাধীনতা। তো এইটা হলো 1757-তে ব্রিটিশ কোম্পানির শাসন কায়েম থেকে শুরু করে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা মেলা পর্যন্ত একটা মোটামুটি সময়সূচি, যার থেকে আমরা সহজে ধারণা করতে পারি যে কখন কোন ঘটনাগুলো ঘটেছিল। তো এখন দেখো, তোমাদের যেটা বললাম প্রথমেই, যে 1757-তে পলাশী যুদ্ধের পর থেকেই কিন্তু ব্রিটিশরা সমাজের উঁচু শ্রেণীকে তোষণ শুরু করেছিল, এবং সেই তোষণের জন্য তাদের অনেক বেশি উন্নতি ঘটিয়েছিল, অনেক সংস্কার করেছিল, এবং এই সংস্কারটা প্রথম বাংলাতে শুরু হয়। যেমন 1757 পলাশী যুদ্ধের পরপরই 1781 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা হয় কলকাতা মাদ্রাসা। 1784 খ্রিস্টাব্দে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা। 1791 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বারাণসী সংস্কৃত কলেজ। তারপর 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। 1813 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ। 1818 খ্রিস্টাব্দে হেয়ার স্কুল। 1828 ব্রহ্মসভা। 1829 সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ করে।
এটা আমরা জানি যে 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় হচ্ছে এখানে অনেক বেশি হেল্প করেছিলেন সেই সময়, যে তিনিই হচ্ছে প্রধানতের উদ্যোক্তা ছিল, এবং এই সতীদাহ প্রথা নিবারণ আইন কিন্তু পাশ হয় 1829 খ্রিস্টাব্দে। তো এটা একটা অনেক বড় সংস্কার ছিল সেই সময়। 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ। এর পরের বছরই হচ্ছে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। এরপর 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। 1845-এ বোম্বাই মেডিকেল কলেজ, 1849-এ বেথুন স্কুল, 1853-তে হিন্দু প্যাট্রিয়ট প্রকাশ হয় প্রথমবার, 1854-তে আসে উডের ডেসপ্যাচ, 1856-তে বিধবা বিবাহ আইন পাশ হয়। আমরা জানি এই বিধবা বিবাহ আইন পাশের পেছনে প্রধান উদ্যোক্তা ছিলেন বিদ্যাসাগর। তো এটাও একটা তখনকার দিনে অনেক বড় সংস্কার ছিল, ঠিক মহাবিদ্রোহের প্রাককালে। এবং এই মহাবিদ্রোহের প্রাককালে বিধবা বিবাহ আইন পাশটা কিন্তু উঁচু সমাজের উপর একটা বহুত এফেক্ট করেছিল, এবং সেই কারণে উঁচু সমাজ কিন্তু মহাবিদ্রোহকে তখন সাপোর্ট করেনি, এবং বাংলার বহু মানুষ কিন্তু মহাবিদ্রোহ থেকে বিরত ছিল। আমরা সেটা পরে দেখতে পাবো। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, যেটা আজও রয়েছে, CU, ক্যালকাটা ইউনিভার্সিটি। 1863-তে বামাবোধনী এবং গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয়। 1866-তে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়। 1880-তে প্রতিষ্ঠিত হয় নববিধান ব্রাহ্ম সমাজ। 1893-তে চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগদান করেন। 1897-তে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মঠ ও মিশন। তো আমরা ঠিক এই সময়কালটাতে দেখতে পাই যে ভারতে কী পরিমাণ সংস্কার সে সময় হয়, এবং এটা কিন্তু আমরা বলতে পারি যে ইংরেজদের একটা ভালো দিক, তারা কিন্তু এদেশে অনেক সংস্কার করে গেছিলো, এবং ইংরেজ যদি দেশে না আসতো তাহলে কিন্তু আমরা বহু বছর পিছিয়ে যেতাম। কারণ এই তখনকার দিনে যেগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে হেয়ার স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে কলকাতা মাদ্রাসা, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, কলকাতা মেডিকেল কলেজ, এরা কিন্তু এখনও আজও অক্ষত আছে, এবং এখানে কিন্তু এখনও অনেক বেশি মেরিট তৈরি হয় এখান থেকে। তো দেখো ঠিক এই সময়টাতে হচ্ছে ভারতে এই সংস্কারগুলো হয়, আর এই সংস্কার নিয়ে আমরা বিস্তারিত পড়ব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেটার নাম সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় 1-এর যে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, এই সংস্কারটা কিন্তু সমাজের উঁচু সমাজের জন্য, কিন্তু সমাজে যারা নিচু শ্রেণী ছিল তারা কিন্তু যথার্থই উপেক্ষিত ছিল এই সংস্কার থেকে, এবং ইংরেজরা আসার শুরু থেকেই কিন্তু সমাজের নিচু সমাজ কখনোই তাদেরকে মেনে নেয়নি। তার কারণ যেখানে যত ভালো কাজ হয়েছে সব কিছুতে পাঠার বলি বানানো হয়েছে নিচু সমাজকে, এবং প্রধানত যারা উপজাতি ছিল তাদেরকে। তো সেই উপজাতিদের সাথে প্রথম থেকেই হচ্ছে ইংরেজদের বিভিন্ন সংঘাত চলতেই থাকে। যেমন 1763 খ্রিস্টাব্দে প্রথম হয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এরপর 1783-তে রংপুর বিদ্রোহ, 1798-তে চুয়াড় বিদ্রোহ, 1819-এ ভিল বিদ্রোহ, 1820-তে ফরাসি সম্প্রদায় প্রতিষ্ঠা, 1825-এ পাগলপন্থী বিদ্রোহ, 1831-এ কোল বিদ্রোহ, 1831-এ আবার বারাসাত বিদ্রোহ, 1855-তে সাঁওতাল হুলের সূচনা, 1859-এ নদিয়ায় নীল বিদ্রোহের সূচনা হয়, 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়, 1865-তে অরণ্য আইন পাশ হয়, 1873-এ পাবনার কৃষক বিদ্রোহ হয়, 1878-এ ভারতীয় অরণ্য আইন পাশ হয়, 1899-এ মুন্ডা উলগুলান শুরু হয়। তো এই সময়কালটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উপজাতির সাথে ইংরেজদের বিরোধ। তো এই সমস্ত বিরোধ এবং প্রতিরোধ নিয়ে আমরা পড়ব অধ্যায় 2, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো এরপর আমরা আসছি সংঘবদ্ধতার দিকে। তো 1 নম্বর অধ্যায়ে আমরা দেখেছিলাম যে উঁচু সমাজের জন্য সংস্কার, 2 নম্বর অধ্যায়ে দেখেছিলাম কি নিচু সমাজের সাথে ইংরেজদের বিরোধ, আর এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে মধ্য শ্রেণীর মানুষদের সাথে ইংরেজদের কেমন সম্পর্কটা ছিল। দেখো উঁচু শ্রেণীর মানুষদের হাতে রেখেছিল বলেই কিন্তু মধ্য শ্রেণীর মানুষরা হাতে ছিল। তার কারণ উঁচু শ্রেণীর মানুষরা যা করতো, মধ্য শ্রেণী যারা মধ্যবিত্ত তারা কিন্তু সেটাকে নকল করতো। কিন্তু এই জিনিসটা পাল্টে যায় মহাবিদ্রোহের কিছু আগে, যে যখন সবাই এটা বুঝতে পারে যে সবাই আর কি মার খাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু মধ্যবিত্ত সমাজ অনেকটা নড়ে চড়ে বসে, এবং সাথে কিছু উচ্চ সমাজের কিছু লোকও তাতে যোগদান করেন, এবং ঠিক এই সময়টাতে মহাবিদ্রোহের প্রাককালে তৈরি হয় কিছু সভা সমিতি, এবং এই কালটাকে কিন্তু হচ্ছে সভা সমিতির যুগও বলা হয়ে থাকে। যেমন 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বঙ্গহিতকারী সভা, 1836-এ বঙ্গভাষা প্রকাশিকা সভা, 1838-এ জমিদার সভা, 1839-এ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1843-এ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1851-তে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1852-তে বোম্বাই অ্যাসোসিয়েশন,
1852-তে ডেকান অ্যাসোসিয়েশন, 1852-তে আবার মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন, 1867-তে পুনা সার্বজনিক সভা, 1867-তে হিন্দু মেলা, 1869-এ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1875-এ ইন্ডিয়া লীগ, 1876-এ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, 1884-তে মহাজন সভা এবং 1885-তে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। তো এই যে সভা সমিতির যুগ, মহাবিদ্রের ঠিক প্রাককালে এবং তারও পরে বিভিন্ন সভা সমিতি যেগুলো গড়ে এসেছে, এইটাই হলো সংঘবদ্ধতার দিকে প্রথম পদক্ষেপ। ঠিক এই সময়টাতে সমাজের একটা বৃহত্তর জনসংখ্যা, অর্থাৎ ভারতের একটা বৃহত্তর জনগণ এটাকে বুঝতে পারলো যে ব্রিটিশরা হচ্ছে আমাদের শত্রু এবং এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আসছি অধ্যায় 4-এ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো এই হলো আমাদের পর্ব 1, সংঘবদ্ধতার অভিমুখে। এখানে এই 3টি অধ্যায় নিয়ে আমরা আসছি পরবর্তী ক্লাসগুলোতে। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পড়াশোনা, বদলেছে আমাদের রোজকার কাজের গতি, কিন্তু থেমে থাকেনি সময়। আরও এক ধাপ এগিয়ে আমরা পড়েছি নতুন বছর 2021-এ, তাই তোমাকেও এগোতে হবে আরও সামনে। আর এই এগিয়ে যাওয়ার পথে তুমি কতটা প্রস্তুত? তোমার প্রস্তুতিকে আরও মজবুত করতে অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ বাংলায়। নবম ও দশম শ্রেণীর জন্য থাকছে বাংলা, ইংলিশ, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য থাকছে বাংলা, ইংলিশ, গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যা। এছাড়াও থাকছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর স্পেশাল কোর্স। পড়ার দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত আমরা থাকবো তোমার সাথে। কোর্সের সময়সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে খুলে যাবে নতুন লেসন। বেছে নাও তোমার পছন্দের টপিক আর এনরোল করে প্রবেশ করো পড়াশোনার নতুন জগতে। লেসন সংক্রান্ত কোনো বিষয় বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো কোয়েশ্চেন অ্যান্সার ট্যাবে। লেসন শেষ করে প্রেস করো কমপ্লিট লেসন বাটন আর দক্ষতা যাচাই করতে স্টার্ট করো কুইজ। সিলেক্ট করো তোমার আনসার আর সাবমিট শেষে পাও তোমার স্কোর। কোনো প্রশ্নের উত্তর না জানলে তা দেখতে প্রেস করো ডিটেলস বাটনে। প্রতি মাসের কভার করা চ্যাপ্টারগুলির ওপর থাকছে অনলাইন এক্সামস। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এক্সাম উইন্ডোতে দেখতে পাবে তোমার টেস্ট। ভালো করে নির্দেশিকা দেখে নিয়ে শুরু করো টেস্ট। সিলেক্ট করো তোমার আনসার আর প্রেস করো সেভ অ্যান্ড নেক্সট বাটন। সময় শেষে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে এক্সাম উইন্ডো। নির্দিষ্ট দিনের রেজাল্ট উইন্ডোতে নাম ও রোল নাম্বার দিয়ে দেখতে পাবে তোমার ফলাফল। পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতির জন্য থাকছে সমস্ত বিষয়ের উপর লাস্ট মিনিট নোটস। তোমার ফোন অথবা ল্যাপটপ থেকে প্রবেশ করো আমাদের ওয়েবসাইট achievement.com-এ আর আজই তোমার নাম এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করো সম্পূর্ণ বিনামূল্যে। এখন বাংলা থাকবে আরও এগিয়ে।